আজকে যদি পুরো পড়া না পারছিস, এই বেতের বাড়ি তোর পিঠের উপর দেব। ভাতগুলো যদি পুরোটা না খাইছিস, এই বেতের বাড়ি তোর পিঠের উপর পড়বে। আজকে বিকালবেলা যদি খেলতে গেছিস, যদি দরজা খোলা রেখে বাইরে গেছিস, এই লাঠি তোর পিঠের উপর পড়বে। আজকে যদি ভোরবেলা ঘুম থেকে উঠতে দেরি করছিস, এই লাঠি তোর পিঠের উপর পড়বে। আজকে যদি আমার কথা না শুনিস, এই লাঠি তোর পিঠের উপর পড়বে। আজকে যদি একটুও বাদরামি করিস, এই লাঠি তোর পিঠের উপর পড়বে। আজকে তোর খবর আছে, মানা করলাম, পরীক্ষায় যদি প্লাস না পাস, এই লাঠি দিয়ে তোর মাথা থেকে পা পর্যন্ত পিটাবো। ফাজিল ছেলে, এ প্লাস পাবি না কিসের জন্য? আজকে লাইভটা শুরু করতেছি লাঠিটা দিয়ে, কারণ লাঠির সাথে আসলে আমাদের অনেক দিনের বৈরী সম্পর্ক। কারণ আমাদের ছোটবেলায় আমার মনে আছে যে এই লাঠি দেখিয়ে ভয় পাইয়ে আমাদেরকে খাওয়ানো হতো, এই লাঠি দেখিয়ে ভয় পাইয়ে আমাদেরকে মার দেওয়া হতো, এই লাঠি দেখিয়ে ভয় পাইয়ে আমাদেরকে ঘুম পাড়ানো হতো। এমনকি অনেকটা সময় এখনকার বাবা মা অনেক অ্যাওয়ার, তারা এখন এই কাজটা করেন না, কিন্তু একটা সময় ছিল বাবা মায়েরা এই লাঠি ব্যবহার করত, অর্থাৎ সাজেশন উইথ ফেয়ার বলে এটাকে। অর্থাৎ যে কোনো কমেন্ট করার আগে ভয় দেখানো, লাঠির ভয় হতে পারে, ধনুকের ভয় হতে পারে, মায়ের ভয় হতে পারে। সো এই যে সাজেশন উইথ ফেয়ার, এটা যে কত ভয়ঙ্কর সে বিষয়টা আমাদের আজকের টপিকে থাকতেছে। এবং আজকের আমাদের টপিকটা খুব ইম্পর্টেন্ট, এবং সেটা হচ্ছে আপনার সন্তানের কনফিডেন্স লেভেল বাড়াবেন কিভাবে। কথা বলছি আমি আলী আদনান। সো লাঠিটাকে একটা সাইডে রেখে দিন, নয়তো অনেকেই ভয় পেয়ে যাবে লাইভে এসে। সো আমরা সবাই জানি যে সফলতার প্রথম সূত্র যেটা, সেটা হচ্ছে কনফিডেন্স লেভেলটা গ্রো আপ করা, অনেক বেশি আত্মবিশ্বাস আনা। আপনার সন্তানের মাঝে আত্মবিশ্বাস কিভাবে আনবেন, এটা নিয়ে কথা বলছি। শুরুতে অনুরোধ করবো, যারা আমাদের লাইভ দেখছেন, অনেকেই দেখছেন আমাদের লাইভটা, আমি যেমন আমার পেজে ঢুকে এখন একটু শেয়ার করে দিচ্ছি। সো আমি রিকোয়েস্ট করবো যে আপনারা প্রত্যেকেই, আমি শেয়ার করে দিলাম, সো সবাই যুক্ত হবেন এবং লাইভটা একটু শেয়ার করে দিবেন। শেয়ার করে দিলে যেটা হবে যে আপনার আইডিতে এই লেকচারটা থাকবে, মাঝে মাঝে আপনি দেখতে পারবেন, আপনি শেয়ার করলে আপনার পরিচিত অনেকেই দেখতে পারবে। সো আমি শেয়ার করে দিলাম, কথা বলছি। সো আমি লাইভটা শেয়ার করে দিলাম, আশা করি আপনিও লাইভটা একটু শেয়ার করে দিবেন, যেন হচ্ছে আমরা প্রত্যেকেই এই ভিডিওটা দেখতে পারি। সো চলে যাই যে সন্তানের এবং আজকে আমাকে দেখতে বেশ ভালো লাগছে জুয়েল ভাই এবং দোস্ত, অনেক অনেক ধন্যবাদ জুয়েল ভাই, ফ্রেমটা অনেক সুন্দর লাগতেছে দেখার জন্য। সো আশা করি যে আপনারা যদি আমাদেরকে 20টা মিনিট সময় দেন, যেসব মা এবং বাবা আমাদের এই লাইভটা দেখছেন, যদি 20টা মিনিট সময় দেন, আশা করব যে আপনার এই সময়টা বৃথা যাবে না। শুরুতেই বলে রাখি, সন্তানের কনফিডেন্স লেভেল কমে যায় মূলত কি কারণে। প্রথম যে কারণটা, সেটা হচ্ছে সাজেশন উইথ ফেয়ার। আপনার কি মনে পড়ে যে ছোটবেলায় অনেক সময় সন্তানকে বলা হতো যে, যেটা আমি শুরুতে বললাম, যে এই এখনই ঘুমোতে যা, নাহলে মার দিব, এই ভাতগুলো না তুই খেলে পাখিতে দিয়ে দিব, বা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো বললে কিন্তু আমরা সন্তানদেরকে ভয় পাইয়ে ঘুম পাড়াতাম, খাওয়াতাম। এই কাজটা করা যাবে না। যখন আপনি সন্তানের মনে ভীতি সঞ্চার করছেন, তার কনফিডেন্স লেভেল কিন্তু কমে আসছে। দ্বিতীয় যে বিষয়টা আমি বলবো, সেটা হচ্ছে যে কোনো স্ট্রাগল করতে না দেওয়া। মানে অনেক বাবা মায়েরা আছেন যারা মনে করেন যে আমার তো একটা মাত্র সন্তান, বা আমি লাইফে যে স্ট্রাগল ফেস করেছি, আমার সন্তানকে সেই স্ট্রাগলটা ফেস করতে দিব না। অনেকে এইরকম ধারণা পোষণ করেন। সো যখন আপনি আপনার সন্তানকে কোনো স্ট্রাগল দিতে যাচ্ছেন না, কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হতে দিচ্ছেন না, এতে কিন্তু আদতে তার আত্মবিশ্বাস কমে আসছে। আমি আমার 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 চেনা একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি, যে একজন বাবা মায়ের একমাত্র সন্তান, এবং সন্তান এত আদরে যে ইউনিভার্সিটি পর্যন্ত তার বাবা তাকে ইউনিভার্সিটিতে নিয়ে যেত, এবং বিয়ে করবে কোন মেয়েকে সেটাও ঠিক করে দিয়েছিল। এমনকি তারা বিয়ে করার পর তাদের বাবু হলো, কিন্তু সন্তানকে তারা কখনো বাজারে নিয়ে যায়নি, কোনো দায়িত্ব দেয়নি, কোনো কর্তব্য দেয়নি। পরবর্তীতে দেখা গেল সেই বাবা তার নাতিকে স্কুলে নিয়ে যায়। সেই বাবা এই বৃদ্ধ বয়সে এসে, যখন তার বয়স 70 কি 75, তাকে বাজারের ব্যাগটা আনতে হয়, কারণ তার ছেলে বাজার করতে পারে না, তার ছেলে জানে না কিভাবে সন্তানকে স্কুলে নিয়ে যাবে, নিয়ে আসবে। এই জন্য আমি বলছি যে আপনি যদি চান যে আপনার সন্তানের মধ্যে অনেক বেশি আত্মবিশ্বাসে বলিয়ান হোক, তাহলে অবভিয়াসলি আমি রিকোয়েস্ট করব যে আপনার সন্তানের কে অবশ্যই ছোট ছোট মানে চ্যালেঞ্জের মুখোমুখি হতে দিবেন। আমরা যেটা করি অনেক সময় যে আয় হাই পরীক্ষার প্রিপারেশন,
কেমনে নিবে, সব শীট বাবা মা করে দিচ্ছে, বাইরে যাচ্ছে ব্যাগটাও তাক গুছিয়ে দিচ্ছে দেখা যাচ্ছে, সব ছোটখাটো কাজগুলো কিন্তু করে দেয়। বাট আমি অনুরোধ করব যে কাজটা করবেন না। সো আমি লাইভে যাচ্ছি, আমি অনুরোধ করবো যে আপনারা আপনাদের এই লাইভটা কেমন লাগছে, আজকে টপিকটা কেমন লাগছে এটা নিয়ে প্লিজ লিখবেন। হ্যাঁ, অনেকে আমি দেখতে পাচ্ছি যে আরিশা রহমান কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, খুব ভালো লাগছে আপনি আমাদের ভিডিও দেখছেন। জুয়েল মাহমুদ লাভ ঢেক দিয়েছে, ধন্যবাদ জুয়েল ভাই আমাদের সাথে থাকার জন্য, আমাদের স্টুডিও তত সুন্দর করার জন্য। রোজা লিখেছে হ্যালো ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। পার্লিজা লিখেছে নাইস, থ্যাংক ইউ সো মাচ। সো আপনি কি চান যে আপনার সন্তানকে আজ থেকে আপনি কোনো ভয় পাইয়ে সাজেশন দিবেন না যে এটা করো না হলে খারাপ কিছু একটা হবে? কে কে করবে এটা তারা ইয়েস লেখেন, জাস্ট ইয়েস। হ্যাঁ, নমস্কার নমস্কার। আবুল খায়ের লিখেছে নাইস, থ্যাংক ইউ সো মাচ। সো আজকে প্যান্টিং এ আমরা যে বিষয়টা পেলাম সেটা হচ্ছে বুলবুল আমাদেরকে দেখছে, থ্যাংক ইউ সো মাচ বুলবুল। সো আমি অনুরোধ করব এটা করবেন না। এরপরে বলবো যে তুলনা না করা। সবসময় আমরা যেটা করি, ইয়েস হ্যাঁ রোকেয়া হাসান লিসেন, থ্যাংক ইউ সো মাচ। সবসময় আমরা যে কাজটা করে থাকি সেটা হচ্ছে কম্পেয়ার করা। এই পাশের বাসার ওই বাবুকে দেখ কত সুন্দর করে ছবি আঁকে, তোর ছবি আঁকাটা তো পচা কেন? এই পাশের বাসার অমুককে দেখ ও গণিত এত ভালো করে, তুই পারিস না কেন? এই তোর বড় বোনকে দেখ কত সুন্দর ঘর গুছিয়ে রাখে, তুই কেন গোছাস না? যত বেশি আমরা কম্পেয়ার করব আমাদের সন্তানের আত্মবিশ্বাস ততখানি কমে যাবে। সো আজকে থেকে আমি অনুরোধ করবো আপনারা কম্পেয়ারটা করবেন না। আমি কম্পেয়ার নিয়ে কিন্তু অনেক গল্প বলি, হ্যাঁ, যে গল্পগুলোর বেসিক ভয়ের জায়গা হচ্ছে যে যত বেশি আমরা কম্পেয়ার করি, আমরা যদি আমার সন্তানকে কম্পেয়ার করি যে তুমি এত ভালো রেজাল্ট পাও না কেন, সন্তান যদি কম্পেয়ার করে যে আব্বু তুমি এত টাকা আর্ন করো না কেন, সন্তান যদি আম্মুকে বলে যে তুমি পাশের বাসার অমুক আন্টিকে দেখি প্রতিদিন বড় বড় শপিং মলে যায়, ড্রেস কিনে আনে, খাবার আনে, তুমি কেন খাবার আনো না আম্মু? যদি সন্তানরা কম্পেয়ার শুরু করে বাবা মার সাথে, তাহলে কিন্তু আমরা জায়গা পাবো না পালবার। সো আমি প্রথমত অনুরোধ করবো যে আপনারা কেউ কম্পেয়ার করবেন না। সো যারা কম্পেয়ার করবেন না তারা জাস্ট নো লেখেন। আমি দেখি কে কে নো লিখতেছেন এবং বিশ্বাস করবো তারা সন্তানকে কম্পেয়ার করবেন না, কারণ কম্পেয়ার করা মানে আপনার সন্তানের আত্মবিশ্বাস, কনফিডেন্স লেভেল আপনি কমাই দিলেন। সো নো, দেখি কে কে আগে নো লেখে। এখনো কারো নো লেখা দেখিনি। জুয়েল ভাই তো লিখতে পারেন, জুয়েল ভাই তো 4টা বাবু, নো লিখে দেন তাহলে বুঝবো। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি যে আরিফ ইন্তেসার দীপ্ত আমাদেরকে দেখছে, থ্যাংক ইউ সো মাচ দীপ্ত আমাদেরকে দেখার জন্য। হ্যাঁ, প্রিয়া কর্মকার লিখছে নো থ্যাংক ইউ দিদি। টুইন বার্ডস লিখছে নো থ্যাংক ইউ সো মাচ। তাহসিন লিখেছে নো থ্যাংক ইউ সো মাচ, খুব খুশি হইলাম। আপনারা কি কে, হ্যাঁ রোকেয়া খাতুন লিখছেন নো থ্যাংক ইউ সো মাচ আন্টি। মিজানুর রহমান লিখেছেন নো, তার মানে স্মৃতি দেখতেছেন, থ্যাংক ইউ সো মাচ বৌদি। আচ্ছা, তমা লিখছেন নো, তৃষা লিখছেন নো, মোনামি লিখছেন নো, থ্যাংক ইউ সো মাচ। মানে আপনারা প্রমিস করতেছেন যে আজকে থেকে সন্তানের সাথে কম্পেয়ার করবেন না। নরিন লিখছেন নো, মাসুদ খান লিখছেন নো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আপনার এই কমিটমেন্টটা আমাদের অনেক বেশি এনকারেজ করে। সো এইটা গেল মূলত এই কারণগুলো, আমরা হচ্ছে কারণে সন্তানের কনফিডেন্স লেভেল কমে যায়। এখন কথা তাহলে কনফিডেন্স লেভেল বাড়াবো কিভাবে, তাই না? শুরুতে একটা ছোট্ট গল্প বলি। আমরা এখন দেখছি লিজা লিখেছেন নো থ্যাংক ইউ সো মাচ, শাওলি লিখেছেন নো থ্যাংক ইউ সো মাচ। সো একটা ছোট্ট গল্প শেয়ার করি এবং প্লিজ অনুরোধ করবো যারা আমাদের কমেন্ট করতেছেন ভিডিওটা শেয়ার করে দিবেন, তাহলে যেটা হবে যে এই ভিডিওটা আপনার টাইমলাইনে থাকবে, মাঝে মাঝে দেখতে পারবেন, আপনার থ্রুতে অন্যরাও দেখতে পারবে। সো প্রথম যে রিকোয়েস্টটা আমার থাকবে, একটা গল্প মাধ্যমে বলি। স্কুলে বার্ষিক কম্পিটিশন, তো বার্ষিক কম্পিটিশনে 50 জন প্রতিযোগী, তো 50 জন প্রতিযোগী দৌড় শুরু করে দিয়েছে। সো 4বার রাউন্ড দিতে হবে তাদের পুরো মাঠটা। সো 1 রাউন্ড দেওয়া হলো, 2 রাউন্ডে এসে অর্ধেক স্টুডেন্ট তারা পিছায় পড়লো, তারা বুঝে গেছে তারা আর পারবে না। এবং তৃতীয় রাউন্ডে এসে যেটা হলো 5 জন থাকলো, এবং যখন ফাইনাল রাউন্ড দেখা গেল যে সেখানে আছে আর মাত্র 5 জন। এখন এই যে 5 জন দৌড়চ্ছে শেষ অবধি, তো সবাই বলতেছে যে চিৎকার চেঁচামেচি করতেছে, হুররে অনেক তুমি পারবা, রাফি তুমি পারবা, এটা বলতেছে। তো ফাইনালি দেখা গেল যে ফার্স্ট সেকেন্ড থার্ড হলো, একজন ফোর্থ হলো। তো সিম্পলি যে ফোর্থ হয়েছে তার মনটা খুব খারাপ। সো খুব মন খারাপ করে সে ফিরে আসলো মাঠে, মানে যেখানে বসার জায়গা ছিল। তার বাবা তাকে জড়ায় ধরলো, জড়ায় ধরে বলতেছে, বাবা আমি খুব খুশি হয়েছি, তুমি আজকে চ্যাম্পিয়ন হয়েছো, তুমি ফাটাই দিছো, আমার কাছে খুব ভালো লাগছে। এখন ওই ছেলেটা তো অবাক, ও বলে যে আব্বু আমি তো ফার্স্ট হয় নাই, তুমি দেখো নাই? বলে না তুমি চ্যাম্পিয়ন হয়েছো। বলে না আব্বু, ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে গেছে, আমি ফোর্থ হয়েছি। তখন ওর বাবা মাথায় হাত দিয়ে বলে যে বাবা আমার কাছে মনে হচ্ছে তুমি কম্পিটিশন করেছো লাস্ট
46 জনের সাথে 50 জন প্রতিযোগী ছিল। আমার কাছে মনে হচ্ছে তুমি এই 46 জনের সাথে কম্পিটিশন করেছো এবং এই 46 জনের মধ্যে তুমি ফার্স্ট হয়েছো, তার মানে তোমার পেছনে আরো 45 জন ছিল। হ্যাঁ, তাদেরকে তুমি পেছনে ফেলে ফার্স্ট হইছো। কাজে আমার দৃষ্টিতে তুমি চ্যাম্পিয়ন। এখন বলো তুমি কি খাবা, আজকে যেটা আমরা সেলিব্রেট করবো কিভাবে। মানে তখন ও অবাক হয়ে গেল, বললো বাবা আমি তো আসলে, বলে হ্যাঁ তুমি 46-এর মধ্যে ফার্স্ট হয়েছো, তুমি অনেক বেশি চেষ্টা করছো, বাট আমার কাছে মনে হয় সামনের বছর আরো বেশি চেষ্টা করলে তুমি চ্যাম্পিয়ন হয়ে যাবে। এটা কোনো ব্যাপারই না, দুই একবার একটু পিছাইতেই পারো, বাট 46-এর মধ্যে তুমি ফার্স্ট হয়েছো, এটা অনেক বড় কিছু। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট লেসন। আমাদের বাবা মায়েরা ছোটবেলায় কিন্তু এভাবে কখনো বলেনি, বাট আপনারা যারা 109 জন আমাদের ভিডিওটা দেখতেছেন, আপনাদের কাছে আমার খুব রিকোয়েস্ট থাকবে আপনারা সন্তানদেরকে এভাবে ইন্সপায়ার্ড করবেন। যে কোনো ব্যর্থতার সময় ওর কাঁধে হাত রাখবেন, ওর পাশে দাঁড়ায় বলবেন বাবা আমি আসি, কোনো ব্যাপার না, জীবনে একটু 19-20 হইতেই পারে, আমি আসি তোমার সাথে, এবার হয়নি তাতে কি, সামনের বার ইনশাল্লাহ তুমি পারবা। বিশ্বাস করেন, আপনার সন্তানের গায়ে একটু হাত রাখা, তাকে একটু জড়ায় ধরা, তাকে বলা বাবা তুই পারবি আমি জানি, এইটুকু ইন্সপায়ারেশন আপনার সন্তানকে অনেক অনেক দূর আগায় নিয়ে যাবে। আমরা কমেন্ট দেখতে পাচ্ছি অলরেডি, কমেন্টটা পড়ে এসে আবারও আসতেছি। কমেন্ট করেছেন মরিয়ম রহমান, আমি অন্যের বাচ্চার খারাপ দিকগুলো ওকে বলি আর বলি আমার বাচ্চা এগুলা করে না, আমার বাচ্চা খুব ভালো। ভেরি গুড মরিয়ম রহমান, অনেক অনেক ধন্যবাদ, এটা খুব ভালো। বাচ্চার নাম না বলি অনেক বাবুরা এটা এটা করে, তুমি এটা করো না, তুমি অনেক ভালো। এবং অ্যাপ্রিসিয়েট করবেন তাকে না, তার ইফোর্টকে, এটা নিয়ে পরে বলতেছি। আরাফ ইন্তেসার দীপ্ত, অনেক পপুলার ব্লগার, ট্রাভেল ব্লগার, আমার খুব পছন্দের ছোট ভাই, এবং হচ্ছে একটু মন খারাপ করে আছে আমার উপরে, আমি সরি দীপ্ত। তো দীপ্ত লিখেছে ছোটবেলায় পরীক্ষায় ফার্স্ট হলে বাবা মা গাড়ি কিংবা পছন্দের খেলনা কিনে দেওয়ার লোভ দেয়, ছোটবেলা থেকে এই রকম মেন্টালিটি একটা শিশুর মনে ঢুকে দেওয়াটা কি পজিটিভ ভাবে দেখেন? খুব সুন্দর একটা কোয়েশ্চেন করেছে যে সন্তান ফার্স্ট সেকেন্ড হলেই গিফট দেয় বা পুরস্কার দেয়, এটা সব ক্ষেত্রে সত্য না বা সব ক্ষেত্রে উচিত না। সো এই বিষয়টা নিয়েও আমি মানে আপনার এই কোয়েশ্চেনটারও আনসার আমি দিব আমাদের পুরো লাইফটা জুড়ে, আশা করি থাকবেন আপনি, আপনার ভালো লাগবে। রাফাত ইসলাম শুভকামনা জানি, শুভকামনা প্রবিয়ান, থ্যাংক ইউ সো মাচ ভাই। জান্নাতুন্নেসা মাহি, আমার খুব পছন্দের ছাত্রী, লিখছে স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মাহি, আশা করি ভালো আছো। আমার এই প্যারেন্টিংটা দেখো ভালো লাগবে। সো যেটা বলতেছিলাম আমি, সেটা হচ্ছে যে এই যে মোটিভেট করা সন্তানকে, এটা খুব ইম্পর্টেন্ট। মানে মনে করেন যে আপনি একটা গাড়ি চালাচ্ছেন, আপনার সামনে কিছু গাড়ি থাকবে, পেছনেও কিন্তু কিছু গাড়ি থাকবে। সবসময় আমরা যদি ভাবি যে আমাকে গাড়ি নিয়ে সামনেই যেতে হবে, তাহলে কিন্তু পুরো লাইফটা একটা জাস্ট গাড়ি নিয়ে একটা দৌড়ানো হয়ে যায়। সো মাঝে মাঝে ভাবা যে আমার পেছনেও কিন্তু অনেকে আসছে, তাদের থেকে তো আমি সামনে এগিয়ে আছি, এবং এই ধারণাটা আমাদের সন্তানদের মাঝে দেওয়াটা খুব জরুরি। সো আমি এই জন্য অনুরোধ করবো যে সন্তানকে মোটিভেট করা। মোটিভেশনের পাওয়ার কত বেশি জানেন? উইলমা রুডলফ বলে একটা মেয়ের গল্প আমি প্রায় বলি, মজার করতে মনে কয়েকবার বলছি, আজকে আবারও বলি, যে মেয়েটা পোলিও হয়ে ডান পা মানে পুরোপুরি বলা যায় অর্ধেক প্যারালাইজড হয়ে গিয়েছিল, ডাক্তার বলছিল হাঁটতে পারবে না, বাট তার বাবা মোটিভেট করে তাকে অলিম্পিক গেমসে গোল্ড মেডেল জিতেছে এই মেয়েটা, উইলমা রুডলফ, জাস্ট ফর মোটিভেশন। আমার এখনো মনে পড়ে, আপনাদেরকে বলি, আমার আব্বু ছোটবেলায় প্রায় একটা কথা বলতো যে আদনান তুই জায়গা পেলেই না কথা বলবি, তুই মাইক পেলেই কথা বলবি। আব্বু এখনো মনে ছোটবেলায় বলতো যে আদনান কথা বলবি, সবাই ইভেন ঈদের নামাজ পড়তে গেছি এই কয়েকদিন আগে, তো আব্বু বলতেছে আদনান যা কথা বল। আব্বু ঈদগাহ মাঠে আমি কি কথা বলবো? বলে না কথা বল, লোকজন তোকে চিনুক জানুক। সো যে কোনো প্রোগ্রামে আব্বু আমাকে ইন্সপায়ার করে, যদি সামনে যাবি, লোকজন কথা বলবে, তোর কথা সবাই শুনবে, আব্বু এটা খুব পছন্দ করতে। এবং আমি যে আজকে আপনাদের সামনে দাঁড়ায় ক্যামেরাতে কিছু কথা বলতে পারছি, এটার পেছনে পুরোপুরি অবদান হচ্ছে আমার আব্বুর। সো দেখেন, আব্বু এই জায়গাটা অনেক বেশি ইন্সপায়ার করতে, আমার এই স্কিলটা মোটামুটি আমি রপ্ত করতে পেরেছি। কাজে আমি বলবো যে আপনার সন্তানের যে জায়গাটা, একটা মানুষের কিন্তু, আমার কিন্তু অনেক খারাপ দিক আছে, অনেক ভালো দিক আছে। সো আপনার সন্তানের আপনি আলোকিত দিকগুলো নিয়ে বারবার কথা বলেন, যে ভাবি আমার ছেলে, মনে করেন আপনার সন্তান হইতেছে খুব ভালো লেখে, ভাবি জানেন আমার বাবুর হাতের লেখা না এত দারুণ, এত সুন্দর করে লেখে, দেখবেন ওর হাতের লেখা আরো ভালো হয়ে যাচ্ছে। মনে করেন আপনার বাবুর একটা ভালো বলছে নামাজ পড়ে, জানেন ভাবি আমার বাবু না ওয়াক্ত হলেই নামাজ পড়ে, এত সুন্দর করে নামাজ পড়ে, নামাজ পড়াটা দেখতে আমার খুব ভালো লাগে। অর্থাৎ তাকে সব সময় আপনি চেষ্টা করবেন তার পজিটিভ দিকগুলো হাইলাইট করা, এবং সবার সামনে ইতিবাচক বিষয় নিয়ে আলোচনা করা, সবার আড়ালে নেতিবাচক দিকটা বুঝিয়ে বলা। মনে করেন আপনার বাবু আজকে সবার সামনে চিৎকার করছে, তাকে আলাদা রুমে সাইডে নিয়ে যান, নিয়ে বলেন বাবা তুমি সবার সামনে চিৎকার করলে, এটাকে ভালো দেখালো? মনে রাখবেন আমাদের বাবুদের প্রেস্টিজ আমাদের চেয়ে অনেক বেশি হয়। সো এই জন্য আমি রিকোয়েস্ট করব যে আপনি প্লিজ আপনার বাবুকে
হচ্ছে সবার সামনে তাকে অপমান করাটা করবে না পারতপক্ষে। 131 জন আমাদের ভিডিও দেখতেছে, এটা অনেক বড় একটা বিষয়। জান্নাতুল মাহি লিখেছেন, স্যার গায়ের রং নিয়ে কিছু বলেন, কিছু কিছু মানুষ তার যোগ্যতা গায়ের রং দিয়ে বিচার করে, এই ব্যাপারে আপনার মতামত কি স্যার? অবশ্যই আমি বলবো এই বিষয়ে আমার মতামত একটাই, নেলসন ম্যান্ডেলা। হ্যাঁ, এই লোকটার গায়ের রং যদি তাকায়, তার গায়ের রং গাত্রবর্ণ কিন্তু কৃষ্ণ কালো একেবারে, কিন্তু এই লোকটা যে কাজ করে গেছে মানুষের জন্য, মানবতার জন্য, এই লোকটা এখন আমাদের মনে মননে আছে। কাজে গায়ের রং ডাজন্ট ম্যাটার, ম্যাটার হচ্ছে মানুষের কাজ, মানুষটা কি কাজ করলো। আদতে আমিও দেখি, কিন্তু মানে সামনাসামনি পড়লে গায়ের রংটা, বাট আমার কল্পনায় যে মানুষগুলো অনেক পছন্দের, অনেক প্রিয় মানুষ আমার, তাদের কাছে কিন্তু গায়ের রং, তার হাইট, তার চুল, এগুলো ডাজন্ট ম্যাটার, ম্যাটার হচ্ছে তার ব্যবহার, তার আচরণগুলো। সো এই বিষয়ে আমরা যেন সবাই একটু সচেতন হই। টুইন বার্ড লিখেছেন, আমি সবার কাছে আমার বাচ্চার প্রশংসা করি, খুব ভালো একটা বিষয়। তবে প্রশংসা করার ক্ষেত্রে আমাদের একটু সচেতন হতে হবে। আমরা যেন কখনো না বলি যে বাহ তোমার হাতের লেখা তো অনেক সুন্দর, বাহ তুমি এ প্লাস পেয়েছো, খুব ভালো কাজ করছো, এভাবে না। তার ইফোর্টটাকে অ্যাপ্রিসিয়েট করা। অর্থাৎ মনে করেন আপনার সন্তান হচ্ছে একটা ভালো ছবি আঁকছে, আপনি বলবেন যে বাবা তুমি যে 1 ঘন্টা ধরে ছবি আঁকছো, এত সুন্দর ছবি, আমি খুব খুশি হয়েছি। বাবা তুমি যে এ প্লাস পেয়েছো, তার মানে তুমি 1 বছর ধরে অনেক কষ্ট করে পরিশ্রম করেছো, তোমার এই পরিশ্রমের জন্য তোমাকে থ্যাংক ইউ। মানে তার ইফোর্টটাকে আপনি অনেক বেশি হাইলাইট করবেন, অনেক বেশি প্রাধান্য দিবেন। আর যদি তাকে বাবা প্রাধান্য দেন, তাহলে যেটা হবে তার মধ্যে অহমিকা তৈরি হবে এক প্রকার, এটা খুব খারাপ বিষয় কিন্তু। সো আমি অনুরোধ করব যে আপনার সন্তানের প্রশংসা করবেন তার গুড হ্যাবিটগুলো। এরপর আমি বলছি যে পজিটিভ সাজেশন দেয়া, অর্থাৎ যে বাবা সাজেশনটা কেমন জানেন, মনে করেন রাস্তায় 2টা মা দাঁড়ায় আছে, একটা হচ্ছে কাজের ছেলে, সে রাস্তায় ঝাড়ু দিচ্ছে। একজন মা বলছে দেখছো লেখাপড়া না করলে তোমাকে সারা জীবন ঝাড়ু দিতে হবে ওই ছেলের মতো। আরেকটা মা বলছে বাবা তুমি যদি ভালো করে লেখাপড়া করো, তাহলে এই মানুষগুলোর জন্য তুমি কাজ করতে পারবা, এই জন্য তোমাকে অনেক বেশি ভালো করে পড়তে হয়। ঘটনাটা ভাবেন, 2টা মাই কিন্তু সাজেশন দিল, একজন নেগেটিভ ওয়েতে সাজেশন দিল, একজন পজিটিভ ওয়েতে সাজেশন দিল। সো এই পজিটিভ ওয়েতে আমরা সাজেশন সবসময় দেওয়ার চেষ্টা করব, পজিটিভিটি ছড়াবো। সো কারা পজিটিভিটি ছড়াবেন, জাস্ট পজিটিভিটি লিখে জাস্ট করেন, কি বলে, কমেন্ট করেন, তাহলে বুঝবো যে আপনি আপনার সন্তানের পজিটিভ বিষয়গুলো হাইলাইট করবেন, আপনার সন্তানকে সবসময় পজিটিভ দিকগুলা মানে সবার সামনে নিয়ে আসবেন। আমি দেখি কি পজিটিভিটি লেখেন। রিমা খান লিখছেন, স্যার বয়সের তুলনায় একটু ম্যাচিউর বাচ্চাদের নিয়ে কিছু বলেন, কিভাবে মোটিভেট করা যায়। ভেরি গুড। আপনাদের যে কোয়েশ্চেনগুলো আছে প্যারেন্টিং ওরিয়েন্টেড, যে কোনো কোয়েশ্চেন আপনি করতে পারেন, বাট এই কোয়েশ্চেনগুলোর আনসার আমি ইনশাল্লাহ সবার আনসারগুলা লাস্টের দিকে দেবো আজকে আমাদের টপিকের শেষে। সো প্লিজ অনুরোধ করবো যে আমাদের সাথে থাকবেন। আমরা দেখতে পাচ্ছি 128 জন আমাদের সাথে আছে, এটা একটা বড় সংখ্যা, এবং এত মানুষ যে আমার কথা শুনতেছেন, এটা আমার জন্য অনেক ভালো লাগার একটা বিষয়। সো আপনারা জাস্ট পজিটিভিটি ওয়ার্ডটা লিখে কমেন্ট করেন, তাহলে বুঝবো যে আপনারা আপনার সন্তানকে অনেক বেশি পজিটিভ সাজেশন দিবেন। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ স্যার। সাইদুর রহমান স্যার লিখছেন পজিটিভিটি, থ্যাংক ইউ সো মাচ স্যার, আশা করি আপনি পজিটিভিটি ছড়াবেন। ফারহানা লিখেছেন, স্যার আমার বাচ্চা বয়স 8, কোন ক্লাস তার জন্য উপযোগী। ওকে, আমি সব আনসারটা দিব। আমি যতটুকু জানি যে ক্লাস 6-এ, 6 বছর বয়সে ক্লাস 6-এ, দুঃখিত, 6 বছর বয়সে ক্লাস 1-এ দিতে হয় বাবুকে, এটা সরকারি নিয়ম। তাহলে যদি 6 বছর বয়সে ক্লাস 1-এ দিতে হয়, তাহলে কিন্তু ক্লাস 8-এ আসে হচ্ছে 8 বছর বয়সে 1, 2, 3 আসে। আমার খুব পছন্দ প্লাবন দত্তের মা এবং আমাদের ম্যাডাম স্মৃতি রানী দাস লিখছে, আমিও দেখছি আপনার, থ্যাংক ইউ সো মাচ কাকিমা, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, আমার জন্য আশীর্বাদ করবেন। ফারহানা লিখেছে পজিটিভিটি, থ্যাংক ইউ। মরিয়ম লিখছে পজিটিভিটি, থ্যাংক ইউ। আচ্ছা, ঋতু আমাদের ভিডিও দেখছে, থ্যাংক ইউ সো মাচ ঋতু ভিডিও দেখার জন্য। তসলিমা আক্তার পজিটিভিটি, রোকিয়া হাসান পজিটিভিটি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ফাতেমা লিখেছেন, স্যার পুরা লেখাটা কেমন করে মনোযোগে আনবো। হ্যাঁ, এটা নিয়ে আমরা একটা আলাদা সেশন করবো। থ্যাংক ইউ সো মাচ, সবাই কমেন্টগুলো দেখতেছি, খুব ভালো লাগছে। হ্যাঁ, একজন কমেন্ট করেছেন একটা বড়, আমি সবার কমেন্ট পড়বো, আগে আমি আজকে টপিকটা শেষ করে দিই খুব দ্রুত। সো প্রথম বিষয় পজিটিভিটি ছড়ানো, মোটিভেট করা। এরপরে বলবো গিভ অপশন। অনেকেরই বাবু আছে পড়তে বসতে চায় না, মনে করেন, সো তাকে যদি বলেন এই এখন সন্ধ্যা হয়েছে পড়তে বস, সেইটা খুব একটা কানে নেবে না। মনে করেন অনেক বাবুই আছে যে হইতেছে সবজি খেতে চায় না, এই সবজি খা, সে খুব একটা শুনবে না। বাট আপনি তাকে অপশন দেন, তাহলে আপনার কথাটা শুনবে। যেমন বলেন বাবা তুমি তো বলছিলা সন্ধ্যায় পড়তে বসবা, তাহলে এখন 6টা বাজে, 6টায় কি পড়তে বসবা না 6টা 15-এ পড়তে বসবা।
আপনি বলেন যে বাবা তুমি তো সবজি অনেক মজা করে খাও, তাহলে কি আজকে পুঁই শাক রান্না করব না কলমি শাক রান্না করব? বাবা আমরা তো ঠিক করছি ঘুরতে যাব, তাহলে কক্সবাজার যাব না কুয়াকাটা যাব? ছোট ছোট কাজ যেটা আপনি তাকে অর্ডার করতে চাচ্ছেন সেটা তার কাছ থেকে সাজেশন দেন অপশন দিয়ে। তাহলে হবে কি, সে মনে করবে আম্মু এবং আব্বু আমার কথাটার খুব গুরুত্ব দিচ্ছে, এবং যখন সে মনে করবে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে, তার কাছে কিন্তু এটা অনেক বেশি মানে পছন্দের মনে হবে যে আব্বু আম্মা এত মনোযোগ দিয়ে আমার কথা শুনছে, এটা খুব জরুরি। সো আমি বলবো আপনার সন্তানকে আপনি অর্ডার না দিয়ে অপশন দিবেন। মনে করেন যে আপনার সন্তান খুব বিছানার উপর চিৎকার করতেছে, তাকে বলেন যে বাবা বিছানায় অনেক কিছু চিৎকার করলে এখন কি নিচে চিৎকার করবা নাকি মাঠ বাইরে গিয়ে একটা চিৎকার করবা, তুমি কোনটা ভালো হয়? বাবা অনেক তুমি লাভঝাপ দিচ্ছ, বিছানায় লাভঝাপ দিবা নাকি নিচে দিবা না বাইরে গিয়ে দিবা? এই যে অপশন দিয়ে দিলেন আপনি, অপশন দিলে হবে কি দেখবেন সেটাকে খুব পজিটিভলি হ্যান্ডেল করবে। এরপর যে কথাটা বলবো, গিভ রেসপন্সিবিলিটি। এটার খুব বেশি অভাব এই যুগে। হ্যাঁ, আমরা দেখছি ইমরান লিখছেন পজিটিভিটি, টিটন স্যার লিখছেন পজিটিভিটি, রাকিন লিখছেন পজিটিভিটি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। 150 জন আমাদের লাইভ দেখছেন, এটা আমাদের জন্য হিউজ। আচ্ছা, সো একজন কমেন্ট করছেন মিজানুর রহমান স্যার। স্যার আমি আপনার কমেন্টের উত্তর দিব, আগে আমাদের টপিকটা একটু দেখে নেই। সো আমরা যে বিষয়টা নিয়ে এখন কথা বলবো সেটা হচ্ছে যে আপনার সন্তানের বয়স মনে করেন ও ক্লাস 1-এ পড়ে, বয়স হতে পারে 5 বা 6, তাকে বলবেন যে বাবা এই বিছানাটার দায়িত্ব তোমার, প্রতিদিন রাতে ঘুমানোর সময় বিছানাটা তুমি ঝাড়ু দিবা, বিছানাটা তুমি ভাঁজ করে উঠবা। মনে করেন আপনার বাসায় একটা ছোট্ট অ্যাকোরিয়াম আছে, কিছু মাছ আছে, আপনার সন্তানকে বলুন বাবা এই মাছকে প্রতিদিন 3 বেলা খাবার দিতে হবে, এই দায়িত্বটা কিন্তু তোমার, তুমি প্রতিদিন মাছকে খাবার দিবা। এরপর মনে করেন হচ্ছে আপনি একটা ছোট্ট ফুলের টব কিনেছেন, একটা টবে একটা ছোট্ট গাছ লাগিয়েছেন বারান্দায়, বলবেন যে বাবা এই গাছটা তোমার, তুমি প্রতিদিন এই গাছটাকে একটু একটু করে পানি দিবা, এই দায়িত্বটা তোমার। সো এইভাবে যখন তাকে ছোট ছোট দায়িত্ব দিবেন আপনার সন্তানকে, সে কিন্তু বেশ আনন্দের সাথে আগ্রহের সাথে কাজগুলা করবে। এবং সে যখন আরেকটু বড় হবে, মনে করেন ক্লাস 2-3-তে পড়ে, তাকে বাজারে ছোটখাটো জিনিস কিনতে পাঠান যে বাবা এখন মশলা তো তোমার আব্বু বাজার করে আনতে ভুলে গেছে, যাও তো 20 টাকার মশলা নিয়ে আসো। বাবু তোমার বাবা তো এবার তো হইতেছে লবণ আনে না, দোকান থেকে লবণ নিয়ে আসো তো। অথবা মনে করেন হচ্ছে আপনার বাসায় কোনো গেস্ট আসবে, তাকে বলেন যে বাবা তোমার তো ছোট আন্টি আসতেছে, কি রান্না করা যায় বলো তো। এরপরে বলুন তাকে, সে যখন ক্লাস 5-6-এ পড়তেছে, কারেন্টের বিলটা তাকে দেন যে বাবা কারেন্টের বিলটা একটু গিয়ে দিয়ে আসো তো, বা তুমি একটু একটা কাজ করো তো, যে এই জামাগুলো লন্ড্রি করে আনতো দোকান থেকে। অথবা তোমার ছোট বোন আছে, মনে করেন আপনার সন্তান ক্লাস 7-এ পড়ে, তার একটা ছোট বোন আছে ক্লাস 1-এ পড়ে, তাকে বলবেন তোমার ছোট বোনকে প্রতিদিন আধা ঘন্টা তুমি পড়াবা। এইভাবে ছোট ছোট দায়িত্ব দিতে হবে। মনে রাখবেন আপনার সন্তানকে আপনি যখন ছোট ছোট করে দায়িত্ব দিবেন, তার মধ্যে কনফিডেন্স লেভেল গ্রো আপ করবে, তার আত্মবিশ্বাস অনেক বেশি বেড়ে যাবে। কিন্তু খুব কষ্ট করে বলতে হয় যে এই সময় এসে বাবা মায়েরা সন্তানদেরকে খুব একটা দায়িত্ব দিতে চায় না। না আমার বাবার, আমি অনেক দেখেছি যে ক্লাস 2-3-তে পড়ে জোতার ফিতাটা সে বাঁধতে পারে না, মাকে বেঁধে দিতে হয়। আমি অনেকে দেখেছি টিফিন টাইমে মা পাশে বসে টিফিন খাইয়ে দেয়, বলে যে আপা ও নিজের হাতে খাক। না ভাই আমার বাবু নিজের হাতে তো খাই না, আমি খাইয়ে দিই। আপনার বাবু নিজের হাতে খায় না, এটা কিন্তু খুব ভয়ের একটা কথা, এটা মানে খুব গর্বের কোনো কথা না। সো আমি রিকোয়েস্ট করব যে বাবুকে যেন নিজের কাজটুকু অ্যাটলিস্ট 2-3-তে পড়ার সময় না, বাবু যে জামা কাচা, রান্নাঘরে মাকে একটু হেল্প করা, এই ছোট ছোট দায়িত্ব অবশ্যই তাকে দিবেন। একটা সময় ছিল কিন্তু অনেকগুলা ভাই বোন হতো, মানে আমার বাবার চাচাদের, এবং তারা কিন্তু প্রত্যেকেই অনেক কাজ করছে। আমার আব্বু বলে এখনো যে আমি ছোটবেলায় গরু নিয়ে মাঠে যেতাম, আমি ছোটবেলায় মনে আছে যে হইতেছে চাল নিয়ে বাজারে দাঁড়ায় আছি বিক্রি করার জন্য, গরুর দুধ নিয়ে বাজারে চলে গেছি বাটি নিয়ে বিক্রি করার জন্য। সো আগেকার যুগে মানুষটা অনেক বেশি দায়িত্ববান ছিল, কিন্তু এই যুগে এসে আমরা আমাদের সন্তানদের মানে যেটা বললাম যে জুতার ফিতাটাও বেঁধে দেই, বোতামটাও আটকে দেই। প্লিজ এই কাজগুলো করবেন না, আপনার সন্তান নিজের কাজ নিজে করবে, এইটুকু যেন আমরা করি। সো অনেকেই কমেন্ট করতেছেন, শামীমা আক্তার কমেন্ট করছেন, রোকেয়া হাসান কমেন্ট করেছেন, আইফুর রহমান কমেন্ট করেছেন। সো আমরা যেটা বললাম যে রেসপন্সিবিলিটি দেওয়া খুব গুরুত্বপূর্ণ। সো আপনারা আপনাদের সন্তানদেরকে রেসপন্সিবিলিটি দিবেন। কে কে রেসপন্সিবিলিটি দিবেন আজকে থেকে আমার এই ভিডিওটা দেখার পর প্লিজ রেসপন্সিবিলিটি লিখে দেন, RESPONSIBILITY। প্লিজ রেসপন্সিবিলিটি লিখলে আমি বুঝবো যে আপনারা প্রমিস করতেছেন যে আপনার সন্তানকে আজকে থেকে কোনো না কোনো কাজে রেসপন্সিবিলিটি দিবেন। হয় তার গাছে পানি দেওয়ার রেসপন্সিবিলিটি দিবেন, অথবা নিয়াজ মাহমুদ আমাদেরকে দেখতেছে, আমি খুব খুশি নিয়াজ মাহমুদের মতো অনেক বড় ব্লগার আমার ভিডিওটা দেখতেছে। থ্যাংক ইউ নিয়াজ। আমার নিয়াজের একটা ছোট্ট বাবু আছে, আমার আদু আদু বলে ডাকে,
তো হচ্ছে ওর জন্য এটা দেখা জরুরি। সো আমি বলবো যে নিয়ম নিয়ম যদিও এখন ছোট, বাট নিয়ম যখন ক্লাস 1-এ পড়বে নিয়মকেও কিছু দায়িত্ব দেয়া। সো কে কে রেসপন্সিবিলিটি দিবেন? হ্যাঁ, বাদল শেখ লিখছেন রেসপন্সিবিলিটি, থ্যাংক ইউ সো মাচ। সো আপনারা কাকে কারা কারা আপনার বাবুকে রেসপন্সিবিলিটি দিবেন সেটা প্লিজ কমেন্ট করে জানান। জাকিয়া সুলতানা লিখছেন রেসপন্সিবিলিটি, থ্যাংক ইউ সো মাচ। অভিজিৎ বিশ্বাস ভিডিওটা দেখতে, থ্যাংক ইউ সো মাচ অভি, আমার ভিডিও দেখতেছিস, খুব খুশি হয়েছি। সো ইমরান হোসেন লিখছেন রেসপন্সিবিলিটি, থ্যাংক ইউ সো মাচ। আপনারা প্লিজ কমেন্ট করেন, আমি সবার কমেন্ট পড়বো। যেটা বলছিলাম যে আপনি আপনার সন্তানকে যত দায়িত্ব দিবেন সন্তানের আত্মবিশ্বাস তত বেশি বাড়বে, তার মধ্যে কনফিডেন্স লেভেল তত বেশি গ্রো আপ হবে। একটা সময় ছিল আমার বাবারা মায়েরা প্রচুর কাজ করছে, এই যুগের ছেলেমেয়েদের আমরা কোনো কাজ করতে দিই না, এটা খুব খারাপ কথা। সো সবাই রেসপন্সিবিলিটি লিখে কমেন্ট করলে বুঝবো যে আপনি আপনার সন্তানকে রেসপন্সিবল করে পাঠাবেন। হ্যাঁ, আহমেদ রিয়াজ লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, আশা করি ভালো আছেন। ফাতেমা লিখছেন রেসপন্সিবিলিটি, থ্যাংক ইউ সো মাচ। জাহান নুসরাত লিখছেন রেসপন্সিবিলিটি, থ্যাংক ইউ সো মাচ। ইমরান হোসেন লিখছেন রেসপন্সিবিলিটি, থ্যাংক ইউ সো মাচ। সো কে কে রেসপন্সিবিলিটি, দিদি বড়ুয়া লিখছেন রেসপন্সিবিলিটি, থ্যাংক ইউ সো মাচ দাদা, তুমি যে আমাদেরকে দেখতেছো আমরা খুব খুশি হয়েছি, থ্যাংক ইউ দাদা। দাদা একবার এখানে তাকায়ও। আচ্ছা, এরপর হইতেছে রোকেয়া ম্যাডাম একটা কমেন্ট করছেন। তো ম্যাডাম আপনাদের যত কোশ্চিন আছে আমি আরেকটু পর লাইভ শেষ হবে তখন আমি সবার কোশ্চিন তো দিব, আপনারা প্যারেন্টিং ইউনিটের যে কোনো কোশ্চিন কিন্তু আমাকে করতে পারেন। মৌন তুমি দেখতেছে, থ্যাংক ইউ সো মাচ। আপু আজকে একটু দেরি হয়ে গেছে কিন্তু, ওয়ালাইকুম আসসালাম আপু। হ্যাঁ, সো এরপরে আমি বলবো যে আমাদের সন্তানের কনফিডেন্স লেভেল গ্রো আপ করার জন্য খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে যে বাবা মাকে বলা, বাবা তোর জীবনে যাই হোক না কেন সবসময় আমি তোর পাশে আছি। আমরা যেটা হয় সন্তান ফার্স্ট সেকেন্ড থার্ড হলেই তাকে অ্যাপ্রিসিয়েট করি। আমাদের দীপ্ত একটা কমেন্ট করছিল, পপুলার ব্লগার আরেকটি ইন্তেসার দীপ্ত, সে কমেন্ট করছিল যে আদান ভাই ফার্স্ট সেকেন্ড থার্ড হলেই খেলনা বা গিফট দেয়, এটা কি ঠিক কিনা? সো আমি বলবো যে ফার্স্ট সেকেন্ড থার্ড হলে অ্যাপ্রিসিয়েট করা খুব ভালো, কিন্তু আপনার সন্তান যদি কোনো কম্পিটিশনে হেরে যায়, পুরস্কার না পায়, পরীক্ষায় যদি একটু খারাপ করে ফেলে, প্লিজ তার পাশে বসে বলবেন বাবা আমি তোমার পাশে আছি, কোনো ব্যাপার না, একটু খারাপ হতেই পারে, পুরস্কার নাই পেতে পারো। কারণ কি জানেন, আপনি কিন্তু তার সারা জীবন তার পাশে থাকবেন না, এবং আপনার জীবনেও কিন্তু অনেক সফলতাও আছে, ব্যর্থতাও আছে, আমার জীবনে অজস্র ব্যর্থতাও আছে। কাজেই ব্যর্থতাকে বরণ করে নেওয়া একটা বড় যোগ্যতা। আবার বলি, ব্যর্থতাকে গ্রহণ করে নেওয়া, মেনে নেওয়া, এটা একটা বড় যোগ্যতা। আমরা এখন থেকে যেন এই যোগ্যতাটা আমাদের সন্তানের মাঝে বিল্ড আপ করি। এটা কারণ কি জানেন, অনেকে দেখবেন সুইসাইড করে এই বয়সে, এখন সুইসাইডের প্রবণতা অনেক বেশি বাড়ছে টিনেজের মধ্যে স্পেশালিটি। এর একটা বড় কারণ হচ্ছে যে একটা ছেলে যখন তার অর্থবিত্ত আছে, বাবা যা দিচ্ছে তাই পাচ্ছে, গাড়ি পাচ্ছে, বাড়ি পাচ্ছে, ঘুরতে যাচ্ছে, ফ্রেন্ডের নিয়ে ড্রেস পাচ্ছে, হঠাৎ করে একটা মেয়ের সাথে রিলেশনে জড়ালো এবং সিম্পলি একটা সময় ব্রেকআপ হয়ে গেল হয়তো মেয়েটার সাথে। এই যে মেয়েটার সাথে ব্রেকআপ হয়ে গেল তার মানে কি, সে ফেল হলো এই জায়গাটায়, এটাকে সে মেনে নিতে পারে না, কারণ তার জীবনে ফেল বলে কিছু নাই, তখন সে সুইসাইডের দিকে চলে যায়। কাজে আমি অনুরোধ করব আমাদের সন্তানের ভালো মুহূর্ত যেমন উদযাপন করব, আমাদের সন্তান মাঝে মাঝে ফেল করলে ওইটাকে উদযাপন করবো। একটা ছবি খুব ভাইরাল হয়েছিল ভারতে, সেখানে একটা ভিডিওতে দেখাইছে যে সন্তান 34 পাইছে ম্যাথ, এটার জন্য বাপ মারা সবাই মিলে খুব উদযাপন করতেছে, বলছে আরে ব্যাপার না, আরে 33 এটা কোনো ব্যাপার না। আপনারা তো অবভিয়াসলি মনে হয় এই মুভিটা দেখেই থাকবেন, 3 ইডিয়টস। হ্যাঁ, বলেন তো আমির খান মানে, বা আমরা পৃথিবীর যত বড় বড় স্কলারদের কথা বলি, তারা প্রত্যেকেই কি ফার্স্ট ছিল, প্রত্যেকেই কি অসম্ভব ভালো করেছে। আমার ইউনিভার্সিটি একটা ফ্রেন্ড আছে, খুব ক্লোজ একটা ফ্রেন্ড, ও ইউনিভার্সিটিতে বিবিএতে পড়তো, ওর রেজাল্ট এত খারাপ ছিল যে এমবিএ ওকে ইউনিভার্সিটিতে করতে দেয় নাই, সে এখন ম্যাজিস্ট্রেট। কাজে কে কখন কি করবে কেউ জানে না। সো প্লিজ রেজাল্ট দিয়ে আপনার সন্তানকে মূল্যায়ন করেন না, এটা আমার বিশেষ অনুরোধ আপনাদের প্রত্যেকের প্রতি। আমরা দেখতে পাচ্ছি তাহমিনা আক্তার দেখতেছেন, থ্যাংক ইউ সো মাচ। ফারিয়া দেখতেছে, থ্যাংক ইউ সো মাচ। শুভ লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফাতেমা আক্তার রেসপন্সিবিলিটি, থ্যাংক ইউ। সবাই রেসপন্সিবিলিটি লিখছেন। সো আশা করি আপনারা অনেক বেশি রেসপন্সিবল হবেন এবং সন্তানের রেসপন্সিবিলিটি বাড়া দেওয়ার জন্য চেষ্টা করবেন, এটা আমি অনুরোধ করব। সো একটা অনুরোধ করবো যে প্লিজ আমাদের এই ভিডিওটা শেয়ার করে দিবেন, আপনি যারা দেখতেছেন তাদের যেন পেজে বা তাদের প্রোফাইলে এই ভিডিওটা থাকে, তাহলে খুব ভালো হবে। সো আমি আজকের পুরো লাইফটা যদি সাম আপ করি, ফিনিশিং এর দিকে নিয়ে যায়, তাহলে কোন কোন বিষয়টা পাবো, সেটা হচ্ছে আমাদের সন্তানের কনফিডেন্স লেভেল কমে যায় মূলত 3টি কারণে। প্রথম কারণ হচ্ছে সাজেশন উইথ ফেয়ার, মানে এই তুই এটা কর, না হলে তোকে মাইর দিব, এই খেতে যা, না হলে তোকে বকা দিব, এই তুই এখনই পড়তে বস, নাহলে লাঠির বাড়ি দিব। মানে এই যে লাঠিটা, এই লাঠিটা নিয়ে লাইফটা শুরু করছিলাম, যা আমরা লাইফে শুরু দেখেছিলেন, কারণ আমরা সারা জীবন সন্তানদেরকে লাঠি নিয়ে ভয় দেখাই, যে পড়তে বস নয় লাঠির বাড়ি খাবি, খেতে বস নয় তো লাঠির বাড়ি খাবি, এখনই আমার কথা শুনে তো লাঠির বাড়ি খাবি। অর্থাৎ সারা জীবন আমরা
ভয় পাইয়ে সাজেশন দিয়েছি। সো আজকে থেকে আপনারা এই কাজটা করবেন না আশা করি। এবং যারা যারা এই কাজটা করবেন না জাস্ট নো লেখেন, জাস্ট নো লেখেন, তাহলে বুঝবো যে আপনার এই কাজটা করবেন না। নো কমেন্ট করবেন। রবিউল লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। সুমাইয়া লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা করি ভালো আছেন। আপনারা প্লিজ আশা করি সাথে থাকবেন। আপনাদের প্রত্যেকের কোশ্চেন যদি প্যারেন্টিং ওরিয়েন্টেড কোনো থাকে আমাকে করবেন, আমি প্রত্যেকের আনসার এখন দেবো। সুমাইয়া লিখছেন নো, থ্যাংক ইউ সো মাচ। বেলাল হাসান লিখছেন নো, থ্যাংক ইউ সো মাচ। জ্যোতি লিখছেন নো, থ্যাংক ইউ। জাকিয়া সুলতানা লিখছেন নো, থ্যাংক ইউ। ফ্রিল্যান্সার টিউন সাহেব লিখছেন নো, থ্যাংক ইউ সো মাচ। মৌনতনু লিখছেন নো, থ্যাংক ইউ। রাকিব লিখছেন নো, থ্যাংক ইউ। ফারহানা নো, দীপান্বিতা নো, ইরফান নো, রবিউল নো, জুয়েল ভাই কিন্তু নো লেখেন না এখনো। আলামিন নো, আঞ্জুমান আরা নো, রিক্তা নো। থ্যাংক ইউ সো মাচ। আপনার প্লিজ তাহলে আপনারা কমিটেড যে আপনারা হচ্ছে স্যার আমি তার মানে আপনারা কমিটেড যে আপনারা সন্তানদেরকে সাজেশন উইথ ফেয়ার দিবেন না। দ্বিতীয় বিষয়টা হইতেছে যে তাদের কোনো স্ট্রাগল করতে না দেওয়া। যেমন আপনার সন্তানের জীবনে স্ট্রাগল আসবেই। আমার একটা ছোট্ট পাঠশালা আছে, আমার পাঠশালায় ছেলে মেয়েরা হঠাৎ করেই পড়ে যায় অনেক সময়, তাই মা দেখতে বলে প্লিজ তুলবেন না, কারণ একটু ব্যথা পাক, মাঝে মাঝে একটু ব্যথা পাওয়ার দরকার আছে, একটু কেটে যাক, একটু ছিলে যাক, সারা জীবন তার পাশে কিন্তু আপনি থাকবেন না, এটা ফেস করতে দেওয়া। এরপর হচ্ছে পারমিসিভ প্যারেন্টিং প্র্যাকটিস করা, অর্থাৎ সন্তান যা চায় আমরা ম্যাক্সিমাম সময় তাই দিয়ে দিই, এবং এটার ফলে একটা বড় প্রবলেম হয় সেটা হচ্ছে যে এটার ফলে কিন্তু সন্তান যা চায় তাই যখন আপনি আপনার সন্তানকে দিয়ে দেন, তখন যেটা হয় যে এর ফলে আপনার সন্তানের কনফিডেন্স লেভেলটা অনেক কমে আসে। সো আশা করি সন্তান যা চায় তাই দেবেন না। আপনার সামর্থ্য আছে আপনার সন্তানকে 5টা ড্রেস দেওয়ার ঈদে, প্লিজ 2টার বেশি দিয়েন না। আপনার কি মনে পড়ে? আমার তো মনে পড়ে ছোটবেলায় আমার এই যে হাতায় যদি ছিঁড়ে যেত আম্মু সেলাই করে দিত, প্যান্ট যদি ছিঁড়ে যেত আম্মু তালি দিয়ে দিত। ছেঁড়া প্যান্ট এখন আর কেউ পরে না, তালি দেওয়া প্যান্ট এখন আর কেউ পরে না। আমি সেই তালি দেওয়া প্যান্ট কিনে দিতে বলতেছি না, বাট আমি রিকোয়েস্ট করতেছি সন্তান চাইলেই সব দিয়ে দিবেন না, একটু ওয়েট করার। বলতেছে আব্বু একটা নতুন ব্যাগ লাগবে, আচ্ছা ঠিক আছে দেখতেছি, 1 দিন 2 দিন 5 দিন ওয়েট করার পর তাকে দেন, তাহলে সেই জিনিসটার মর্ম বুঝবে, এটা খুব ইম্পর্টেন্ট। আর কনফিডেন্স লেভেল বাড়ানোর জন্য কি করবেন? প্রথমত মোটিভেট করা, প্রচুর মোটিভেট করবেন, তাকে বারবার হাইলাইট করবেন, সবার সামনে তাকে প্রশংসা করবেন যে আমি জানি বাবা তুমি অনেক ভালো করবা, আমি জানি বাবা পরীক্ষায় তুমি ফার্স্ট হবা, আমি জানি বাবা তুমি ভালো সবজি খাবা, আমি জানি বাবা তুমি জীবনে অনেক বড় কিছু করবা, অনেক মানুষের জন্য কাজ করবা। বারবার এই কথাটা তাকে বলবেন। এমনকি আপনার সন্তান যখন ঘুমায় যাবে মাথায় আর পিঠে এভাবে হাত দিবেন, দিয়ে বলবেন যে আল্লাহ আমার বাবুকে অনেক বড় করো, আল্লাহ আমার বাবুকে অনেক ভালো মানুষ বানাও। আসলে তো আমরা চাই আমাদের সন্তান ডাক্তার ইঞ্জিনিয়ার যাই হোক, দিন শেষে ভালো মানুষ হোক, এইটা আপনি বলবেন। এরপরে বলবো পজিটিভ সাজেশন, অর্থাৎ বাবা যে গল্পটা বললাম যে বাবা তুমি যদি লেখাপড়া করো তাহলে তুমি অনেক মানুষের জন্য কাজ করতে পারবা, বাবা তুমি যদি সবজি খাও তাহলে তুমি গায়ে অনেক বল পাবা, অর্থাৎ পজিটিভ ওয়েতে সাজেশন দেওয়া। এরপর বলবো গিভ রেসপন্সিবিলিটি, ছোট ছোট দায়িত্ব দেয়া, যে আপনার সন্তান ক্লাস 1-এ পড়ে তাকে ঘর গোছানোর দায়িত্ব দেওয়া, ক্লাস 2-তে পড়ে বাজারে ছোটখাটো জিনিসপত্র কেনাকাটা করতে দেয়া, ক্লাস 4-এ পড়ে তাকে মুরগি হাঁস মুরগি কেয়ার করলো, তার ছোট ভাইটার কেয়ার করলো। এভাবে অবশ্যই ডেইলি কিছু কাজ দিবেন যেটা আপনার সন্তানকে প্রতিদিন অল্প অল্প করে করতে হবে, এইটা দেয়া। এরপরে বলবো যাই হোক সন্তানের পাশে থাকা, আপনার সন্তান যখন ব্যর্থ হচ্ছে তখনও তার কাঁধে হাত দিয়ে বলা বাবা সমস্যা নাই, ব্যর্থতা আসতেই পারে জীবনে, আমি তোমার সাথে আছি। এই যে আমি তোমার সাথে আছি এটা আপনার সন্তানকে অনেক দূর নিয়ে যাবে। এবং অবশ্যই প্রশংসা করবেন সন্তানের না, সন্তানের ইফোর্টের। যেটা বললাম আপনার সন্তান যদি ছবি আঁকে, একটা সুন্দর ছবি এঁকে নিয়ে দেখায় আব্বু ছবি আঁকছি, বা তুমি 1 ঘন্টা ধরে কষ্ট করে এত সুন্দর ছবি আঁকছো, এটা বলবেন। A+ পেলে, বা তুমি 1 বছর কষ্ট করে পড়ছো এই জন্য A+ পেয়েছো, তার কষ্টকে বারবার হাইলাইট করে প্রশংসা করবেন, না হলে তার অহমিকা বাড়বে। সো এখন আমরা যাব কোশ্চেন এন্ড আনসার সেশনে। সো আপনাদের যত কোশ্চেন আসছে প্যারেন্টিং ওরিয়েন্টেড, অনেকেই কোশ্চেন করেছেন, সেই প্রশ্নগুলোর উত্তর এখন আমি দেব। এবং যারা দেখছেন প্রায় 120 জন দেখতেছেন আমাদের লাইভটা, আপনার সন্তানের যদি প্যারেন্টিং ওরিয়েন্টেড কোনো কোশ্চেন থাকে প্লিজ এখন কমেন্ট করে দেন, আমি ইনশাআল্লাহ প্রত্যেকের প্রশ্নের উত্তর দিয়ে তারপর এখান থেকে যাব, এইটুকু বলতে পারি। সো শেখ তাহমিনা লিখছেন অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন ভাইয়া শিক্ষণীয় বিষয়, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। এবং জানিয়ে রাখি আপনারা ইউটিউবে আলী আদনান লিখে সার্চ দিবেন, ALI আলী ADNN। যদি এখনই পারেন এখন ইউটিউবে ঢোকেন, ইউটিউবে ঢুকে আলী আদনান লিখে সার্চ দিলেই আমার একটা চেহারা চলে আসবে, যেই চ্যানেলে আমি শুধুমাত্র প্যারেন্টিং নিয়েই কথা বলি। অনেকে আমাকে বলে ভাইয়া আপনার এই কথাগুলো কোথায় পাবো বা এগুলোর ভিডিও পাওয়া যাবে কিনা। সো প্লিজ এখন আপনারা যারা ফেসবুকে আসেন এখন ইউটিউবে ঢুকে আলী আদনান সাবস্ক্রাইব করেন। যারা সাবস্ক্রাইব করা কমপ্লিট হবে তারা জাস্ট ইয়েস লেখেন, তাহলে বুঝবো যে আপনারা সাবস্ক্রাইব করে ফেলেছেন। আলী আদনান লিখবেন জাস্ট এখনই, করে কমেন্টে ইয়েস লেখেন,
তাহলে, এবং সেই চ্যানেলে আমি সব সময় প্যারেন্টিং নিয়ে কথা বলি। এখন ওখানে প্রায় আমার 20টার মতো ভিডিও আছে প্যারেন্টিং ওরিয়েন্টেড। কাজে এই ভিডিওগুলো একবার দেখে নিতে পারেন, আশা করি আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। সো খান মোহাম্মদ ইউনুস লিখছে আপনাদের সম্পর্কে জানতে চাই, অবশ্যই জানাবো আমি ইউনুস ভাই। মরিয়ম রহমান লিখছেন আমি আপনার ভিডিও সবসময় দেখি। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম, আপনি যে আমাদের ভিডিও দেখেন এটা অনেক বেশি ভালো লাগে। সো আমি লাস্ট থেকে একদম শুরু থেকে যাই, যারা আমাদের কোয়েশ্চেন করেছিলেন কোয়েশ্চেনগুলোর আমি আনসার দিব। সো আমি একদম কোয়েশ্চেনগুলোতে চলে যাচ্ছি একদম লাস্ট থেকে। সেটা হচ্ছে আমাকে কিছু কোয়েশ্চেন আসছিল, যেমন বলে রাখি, এই যে তামান্না ফেরদৌস লিখছে বাচ্চারা মিথ্যা বললে কিভাবে তাকে মিথ্যা বলা থেকে দূরে রাখা যায়। হ্যাঁ, খুব সুন্দর একটা কথা বলছেন যে বাচ্চারা মিথ্যা কথা বললে আমরা কি করব বা তখন আমাদের করণীয়টা কি। অনেক সময় দেখা যায় যে বাচ্চারা মিথ্যা কথা বলে, এবং যখন মিথ্যা কথা বলে তখন আমরা কি করব। প্রথম কথা, যে উপদেশ না দেয়া যে মিথ্যা বলো না, মিথ্যা বলা খারাপ, এতে খুব একটা কাজ হয় না। তাকে গল্প শোনান। আপনাকে সেই বাঘের এবং সেই দুষ্টু রাখালের গল্পটা মনে আছে? যে একটা দুষ্টু, জানো বাবা, মনে করেন আপনার সন্তান অনেক বেশি মিথ্যা। এই কোশ্চেনটা করেছেন তামান্না ফেরদৌস, তিনি কোশ্চেন করেছেন মিথ্যা কথা বললে কি করবো বাবু। এটা নিয়ে এখন আমি কথা বলতেছি, আপনারা যারা আছেন প্লিজ যাবেন না, এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। এই টপিকটা শুনেন এবং প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন। আর আলী আদনান লিখে সার্চ দিন, আমার ছবি চলে আসবে, এটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার ভিডিও সবসময় দেখতে পারবেন। সো যেটা বললাম, প্রথমত আপনার সন্তানকে গল্প শোনাবেন যে এক দেশে ছিল এক রাখাল ছেলে, অনেক দুষ্টু। সে প্রায় বলতো যে বাঘ বাঘ, গ্রামবাসীরা চলে আসতো, দেখতো কোনো বাঘ নাই। দ্বিতীয় দিন আবার বললো বাঘ বাঘ, গ্রামবাসীরা চলে আসতো, কোনো বাঘ নাই। তৃতীয় দিন আসলে একটা বাঘ চলে আসে, আসার পর যেই সে বললো বাঘ বাঘ বাঁচাও বাঁচাও, সে না গ্রামবাসীরা আসলো না, কারণ তারা ভাবছে যে ছেলেটা মিথ্যা কথা বলছে। পরে বাঘ তাকে খেয়ে ফেললো। কাজে দেখছো মিথ্যা কথা বললে কি ভয়ঙ্কর বিষয় হয়। এইভাবে গল্পের মাধ্যমে তাকে বোঝান। এরপর তাকে বলেন যে একটা ছেলে ছিল রাহি, খুব ভালো আব্বু আম্মুর কথা শুনতো, নামাজ পড়তো, লেখাপড়া করতো, মিথ্যা কথা বলতো প্রচুর, এই জন্য তাকে কেউ পছন্দ করতো না। এই কাজটা করবেন প্রথমত। দ্বিতীয় বিষয় হচ্ছে, আমরা সাধারণত যেটা করি অনেক সময়, যে হয়তো বা বাসায় বাবা আছে, বাসায় বাইরের কোনো পাওনাদার আসছে, বলে যে বাইরের আলাকে বলো যে বাসায় বাবা নেই। তো ও যখন গিয়ে দেখে যে বাবা আমাকে শিখাই দিচ্ছে যে বলো বাবা নাই, মানে এটা একটা মিথ্যার প্র্যাকটিস বাবা করলো। এই প্র্যাকটিসগুলো যেন না করি। পার্কে ঢোকার সময় অনেকে আমরা বলি যে আরে আমার সন্তানের বয়স 5 হয় না, এখনো 4। ও তাকায় ভাবে যে আব্বু এত বড় মিথ্যা কথা বললো। এটা না করা। এবং আরেকটা বিষয়, সেটা আমিও করছি, এটা ভুল আমার বাবা মা হয়তো বা করছেন, যে বয়সটা আমি কমিয়ে নিয়েছি এসএসসি রেজিস্ট্রেশনের সময়। আমার বয়স যেটা, সেটা থেকে আমার বয়স কিছু কমিয়ে দেওয়া হয়েছে, কারণ আবু ভেবেছে সরকারি চাকরি করবে, তাহলে একটু কমাই দিই, তাহলে তো অনেকদিন ধরে মানে অ্যাপ্লাই করতে পারবে। সো আমি রিকোয়েস্ট করবো প্লিজ এই ভুলটা না করা। সো এইগুলা কাজ করা। দ্বিতীয় বিষয় হচ্ছে, আমার সন্তানের মাঝে আমি যে হ্যাবিটটা তৈরি করতে চাচ্ছি, আমি যেন নিজের মতো সেই হ্যাবিটটা তৈরি করি, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। কাজে এটার জন্য বলবো, আমি নিজে যদি মিথ্যা কথা বলি, আমার সন্তান কিন্তু সত্য কথা খুব একটা বলবে না। এইটা করা, এই 3-4টা কাজ করলেই অনেক বেশি ইফেক্টিভ হবে। এরপর আরেকজন কমেন্ট করেছেন আমাদের, যে ভাইয়া আপনার কথাগুলো অনেক ভালো লাগে আমার মেয়ে ভালো স্টুডেন্ট, বাট হঠাৎ করে কিছুদিন পড়তে চায় না, কি করতে পারি? আমি সারাদিন বলি বাট ও কি করতে পারি? আচ্ছা, সন্তান পড়তে চায় না, এটা নিয়ে একটা কমেন্ট, এটা নিয়ে পরের ভিডিও সেশনটা ইনশাল্লাহ আমার প্যারেন্টিং এটা নিয়ে করবো, যে আমার বাবু পড়তে চায় না। সেখানে আমি পড়াশোনা নিয়ে বেশ কিছু সায়েন্টিফিক মেথড বলবো। আপাতত কিছু কথা বলি। পড়ালেখায় মনোযোগ না আসা একটা বড় কারণ হচ্ছে, যদি আপনার সন্তান বেশি মোবাইল অ্যাডিক্টেড হয়, মনোযোগ আসবে না। আপনার সন্তান যদি পানি ঠিক মতো না খায়, মনোযোগ আসবে না। আপনার সন্তানের ঘুমটা যদি ঠিক মতো না হয়, তাহলে লেখাপড়ায় মনোযোগ আসবে না। লেখাপড়াকে যদি ইন্টারেস্টিং ওয়েতে আপনি রিপ্রেজেন্ট করতে না পারেন, লেখাপড়ায় মনোযোগ আসবে না। কাজে এই 4টা বেসিক বিষয় বললাম, এটা ইনশিওর করেন। আর এই টপিক নিয়ে আমরা নেক্সট দিন প্রোগ্রাম করতেছি, প্লিজ আপা ভুলবেন না থাকতে। শামিমা আক্তার লিখেছেন আমার ছেলে প্রথম শ্রেণীতে পড়ে, তার জন্য কি করতে পারি? আচ্ছা, প্রথম শ্রেণীতে পড়ে আমাদের মজরের একটু জানিয়ে রাখি, আমাদের মজরের বেশ কিছু কোর্স আছে। কারণ এই মজরের কোর্সগুলো একটা কথা বলি, যে আপনার সন্তান ক্লাস 1, 2, 3-তে পড়তেছে, সে এইচএসসি দিবে, এ প্লাস পাবে, একটা সার্টিফিকেট পাবে, ইউনিভার্সিটি শেষ করবে, একটা সার্টিফিকেট পাবে। বাট যে সময়টা আপনার সন্তান কম্পিটিশনে নামবে, সেই সময়টাই কিন্তু শুধু একটা সার্টিফিকেট দিয়ে হবে না। কাজে তার এই বয়সে ব্রেন ডেভেলপমেন্ট করাটা খুব বেশি জরুরি। কাজে অনুরোধ করবো, আমাদের মজতে বেশ কিছু কোর্স আছে সন্তানের ব্রেন ডেভেলপমেন্টের জন্য, এই কোর্সগুলো করতে পারে। যেমন স্পেশালি যেসব বাবুর বয়স 3 বছর 4 বছর, তাদের জন্য আমরা বাসায় বসেই প্রি স্কুলিং শেষ করবো একটা কোর্স আছে, যেটা নাম হচ্ছে আপনার আদর্শলিপি। এই কোর্সে এনরোল করতে পারেন। অ্যাবাকাসটা হচ্ছে এমন একটা মেশিন, যে মেশিন দিয়ে ব্রেনের ডান এবং বাম দুই অংশে ডেভেলপমেন্ট অনেক ভালো হয়।
এবং এই অ্যাবাকাসটা অনেক দেশেই মানে কম্পালসারি বই যে অ্যাবাকাসটা পড়তেই হবে। সো অ্যাবাকাসের কোর্স আছে যেটা আমাদের হিউজ পরিমাণ স্টুডেন্ট এবং দেশের বাইরে প্রায় 18টা দেশে আমাদের স্টুডেন্ট আছে অ্যাবাকাস, এই কোর্সটা এনরোল করতে পারেন। আমাদের ক্যাডেট কোর্স আছে, যে ক্যাডেট কোর্সে আমরা ক্লাস 3 থেকে ছেলে মেয়েদেরকে গড়ে তুলি, এরকম কোর্স আছে। আমাদের স্মার্ট ইংলিশ ফর কিডস আছে। সো মজারও যে কোনো কোর্সে আপনি এনরোল করতে পারেন, রিভিউ শুনে নিতে পারেন, আপনার সন্তানের ব্রেন ডেভেলপমেন্টের জন্য হেল্পফুল হতে পারে। সো আমি এই কমেন্টগুলো দেখতেছিলাম, এরপরে দেখি যে আর কে কি আর প্যারেন্টিং ওরিয়েন্টেড যে কোনো কোশ্চেন কিন্তু করতে পারেন, আমরা সেগুলো উত্তর দিব। সো আমি আপনাদের কোশ্চেনগুলো দেখি আর কে কে কোশ্চেন করেছেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া, আমার ছেলে ক্লাস 3-তে পড়ে, কিছু না দিলে চিৎকার চেঁচামেচি করে, কি করতে পারি? আরাফাত ইসলাম লিখেছেন যে ক্লাস 3-তে পড়ে এবং কিছু না দিলে চিৎকার চেঁচামেচি করে, তার মানে ওর রাগ এবং জিদ অনেক বেশি। প্রথমেই বলে রাখি, আপনার সন্তানের রাগ এবং জিদ বেশি হওয়ার একটা বড় কারণ কিন্তু কি জানেন, সেটা হচ্ছে সুগার। অর্থাৎ আপনার সন্তান যদি চিনি অনেক বেশি খায়, ফাস্টফুড অনেক বেশি খায়, চিকেন ফ্রাই, স্যান্ডউইচ, বার্গার, মিষ্টি, রসগোল্লা, এই খাবার খেলে তার কিন্তু মেজাজ বা রাগ অনেক বেড়ে যাবে। সো যাদের সন্তান অনেক বেশি রাগী আছে, অনেক বেশি জেদি আছে, এই খাবারগুলো প্লিজ কমাই দেন, প্রথম রিকোয়েস্ট। দ্বিতীয় বিষয়গুলো, আপনার সন্তান অনেক বেশি ডিভাইস অ্যাডিক্টেড হয়, তাহলে তার রাগ জেদ বেড়ে যাবে, তার ডিভাইস অ্যাডিকশনটা তার কমাই দেন। তৃতীয় বিষয়, ঘুমটা যদি প্রপার না হয়, দেখবেন যে আমার আপনারও ঘুম ভালো না হলে মেজাজ খিটমিটে হয়ে যায়। এই যে আপনার সন্তানের যদি ঘুমটা ভালো না হয়, তাহলে কিন্তু মেজাজ খিটমিটে হয়ে যায়। তাহলে ঘুমটা প্রপার করতেছে কিনা এই বিষয়টা এনশিওর করেন। এরপরে বলবো যে তার চিৎকার চেঁচামেচিকে খুব বেশি গুরুত্ব না দেওয়া। আমার প্যারেন্টিং এর ক্ষেত্রে অনেক কোশ্চেন, একটা কোশ্চেন বাবার আসে এবং সেটা হইতেছে যে আমার সন্তানের অনেক রাগ, অনেক জেদ, কি করব আমি? সেক্ষেত্রে আমি বলি একটা ঘটনা, যে মনে করেন আপনার বাবুকে নিয়ে আপনি যখন কোনো শপিং মলে যাবেন, তার আগেই বলবেন যে তোমার যে কোনো একটা জিনিস আমি কিনে দেবো, দুইটা দিব না। সো একটা দেওয়ার পরও যদি চিৎকার চেঁচামেচি করে, তখন তাকে বলবেন যে দেখো তুমি বলছিলে একটাই কিনে দেবো, তারপরও জীবনে চিৎকার করতেছে, কারণ কি? সে জানে যে চিৎকার করলে জিনিসটা আমি পাবো, তখন তার দিক তাকাবেন না। ভালো মা হওয়ার জন্য মাঝে মাঝে আপনাকে কঠোর এবং কঠিন হতে হবে। যখন সে দেখবে যে মা আমি চিৎকার করতেছি, আমাদের তাকাইতেছে না, আমাকে পাত্তা দিচ্ছে না, সে চুপ হয়ে যাবে। কাজে রাগ জেদ কমানোর একটা বড় উপায় হচ্ছে ইগনোর করা। প্লিজ, যখন দেখবেন যে আপনার সন্তান মানে অনৈতিক বিষয়ে চিৎকার চেঁচামেচি করছে, অনেক চিৎকার চিল্লাপাল্লা করছে, তাকে ইগনোর করেন। ইগনোর করলে দেখবেন এটা কমে যাবে। আচ্ছা, এরপরে দেখি আর কি কি কমেন্ট করছেন আপনারা। আর কিছু, জুয়েল ভাই আপনার মোবাইল একটু দেবেন, আমার মোবাইলে আমি কমেন্টগুলো দেখতে পাচ্ছিলাম না। আচ্ছা, বেশ কিছু কমেন্ট আসছে বোধ হয়, আমি একটু কমেন্টগুলো, হ্যাঁ পাইছি ভাই। আঞ্জুমান আরা লিখছেন মোবাইল অ্যাডিকশন কিভাবে কমানো যায় ভাইয়া? হ্যাঁ, মোবাইল অ্যাডিকশন কিভাবে কমানো যায় এইটা নিয়েও আমি প্রথম জাস্ট 2-3টা অ্যাডভাইস দিব আঞ্জুমান আরা ম্যাডাম। প্রথম কথা হচ্ছে, অনেক মা বলে যে আমার বাবু মোবাইল ছাড়া খেতেই চায় না, জানেন ভাই, ম্যাক্সিমাম মায়ের এই কথাটা বলে। তাদেরকে আমি একটা কথা বলি যে সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট বলে একটা কথা আছে। অর্থাৎ যে আপনার সন্তান মোবাইল ছাড়া খেতে চায় না, খুব ভালো, তাকে বললেন যে ঠিক আছে মোবাইল দিব না, তুমি খাও, খাবে না 1 বেলা 2 বেলা, 3 বেলায় গিয়ে কিন্তু আসলেই ঘুরে ফিরে সে হাড়ির কাছে আসবে, কারণ তার খিদা লেগেছে এবং তার বাঁচার জন্য খেতেই হবে। কাজেই মোবাইল ছাড়া যদি খেতে না চায়, মোবাইলটা আপনি দিয়েন না 1 বেলা 2 বেলা, 3 বেলায় দেখবেন যে সে মোবাইল ছাড়াই খেতে বসছে। সো এটা প্রথম রিকোয়েস্ট, যে আপনি বিশ্বাস করেন যে মোবাইল ছাড়া আপনার সন্তান খাবে। দ্বিতীয় বিষয় যেটা আমি বলবো সেটা হচ্ছে, আমাদের সন্তান কেন মোবাইল দেখে বলেন তো? আমাদের কারণে আমরা সময় দিতে পারি না। সো আপনি চাকরি করতে পারেন, বিজনেস করতে পারেন, যে কোনো জবে এঙ্গেজ থাকতে পারেন, আপনার জন্য সব থেকে দামি বা সবার আগের প্রায়োরিটি কিন্তু আপনার সন্তান। কাজে আমি রিকোয়েস্ট করবো সন্তানকে সময় দিন। এরপরে বলবো আমি 3P থিওরি, অর্থাৎ পি ফর পেট, মানে কোনো একটা বিড়াল রাখতে পারেন বাসায়, পাখি রাখতে পারেন, এই পাখির সাথে বিড়ালের সাথে অনেক কথা বলে আপনার সময় কাটাতে পারে। পিতে প্লান্ট, অবশ্যই গাছ বারান্দায় রাখতে পারেন কয়েকটা, এই গাছের পরিচর্যা করতে পারে। পি ফর প্লেজার, সন্তান মোবাইল কেন দেখেন জানেন? তার মজা পায় সে মোবাইলে, এই মজাটা কিন্তু আপনিও দিতে পারেন। তার সাথে বিছানায় বসে ধামাল মাস্তি করলেন, তার সাথে লুকোচুরি খেললেন, কিতকিত খেললেন, তাকে নিয়ে ঘুরতে বেরোলেন, এই টাইমগুলো দিন, দিয়ে দেখবেন অ্যাডিকশনটা কমে যাবে। এবং বলে রাখি, মদ, গাঁজা, হেরোইন এটা যতটা ভয়ঙ্কর, মোবাইল অ্যাডিকশন ততটা ভয়ঙ্কর। কাজে প্লিজ আমরা এখান থেকে কমায় নিয়ে আসি আমাদের সন্তানদেরকে। এখন কোন ক্লাস থেকে অ্যাডমিট করা যায়? ম্যাডাম, আপনি জাস্ট কমেন্ট করছেন, আপনি আপনার কমেন্টটা দেখে আমাদের মজরুর অফিস থেকে ফোন দেওয়া হবে এবং কোনটাতে আপনি অ্যাডমিট করলে ভালো হবে তারা যোগাযোগ করবে। ম্যাডাম আল মামুন লিখছেন, আমার ছেলে কোনো কিছু চাইলে না দিলে অনেক কান্নাকাটি করে এবং পরবর্তীতে মাদ্রাসায় যেতে চায় না, কি করব? হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। আমি বলবো স্যার,
আপনার সন্তান যদি অন্যায্য আবদার করে যে আব্বু আমাকে তুমি এখনই এটা কিনে দাও, নাহলে আমি মাদ্রাসায় যাবো না, আপনি কিনে দেবেন না, তাকে ইগনোর করেন। দেখবেন যে একবার দুবার চিকিৎসা করতেছে, এরপর আসলেই সে সেটা করবে। এখন যদি বলেন যে এটার জন্য মাদ্রাসায় যেতে চায় না, তাহলে কি করব? তখন আমি তাকে বলবো যে তার কিছু ফ্যাসিলিটি কমাই দিন। বলবেন যে দেখো, মাদ্রাসায় তোমাকে দেওয়া হয়েছে পড়াশোনার জন্য, তুমি যদি যেতে না চাও, যদি তুমি এরকমটা করো, তাহলে কিন্তু সামনের ঈদে তোমার কোনো ড্রেস আমরা দিব না। তবে আবারও বলবো, এই বয়সে আমরা চেষ্টা করি মাদ্রাসায় দিই, স্কুলে দিই, যেন আনন্দে পড়াশোনা করা হয়। যেন মাদ্রাসার স্যারদেরকে বলা, স্যারও তো খুব একটা আনন্দ পাচ্ছে না। আমরা একটা পাঠশালা আছে, আমি চেষ্টা করি যে পাঠশালাটাকে খুব আনন্দময় করতে। আমার স্টুডেন্টরা ভোরবেলা ঘুম থেকে বলে আম্মু স্কুলে যাবো। সো এটাও কিন্তু জরুরি বিষয়। জোর করে তাকে মাদ্রাসা স্কুলে পাঠানোটাও খুব ভালো না। স্যারদেরকে বলা যে স্যার একটু আনন্দের ব্যবস্থা করেন। মাদ্রাসা স্যারকে বলেন স্যার মাঝে মাঝে আপনাদেরকে নিয়ে মাঠে পড়তে যান, মাঝে মাঝে একটু ঘুরেন, যেন ইন্টারেস্ট পায়। এই কথাগুলো বলবেন। এরপর একজন কমেন্ট করেছেন, ভাইয়া আমার সারা তাহারুন্না লিখছেন, ভাইয়া আমার বাচ্চা খুব তাড়াতাড়ি পড়া হয়, কিন্তু 1-2 দিন পরে আবার ধরলে ভুলে যায়, কি করতে পারি? ভেরি গুড, পড়া ভুলতেই পারে। এবং একটা সমীক্ষা আপনাদেরকে দিই, বিজ্ঞান বলছে যে একদিন পর পড়া সে ভুলে যায়, 1 ঘন্টা পর ভুলে যায় 20%, 2 ঘন্টা পর 30%, একদিন পর আপনার 85% পড়া ভুলে যায়। কাজে রিভাইজ দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। মনে করেন এই বইটা পুরো শেষ করলে একবারে, কোনো ব্যাপার না। প্রথম দিন 2 পাতা পড়ছে, পরের দিন বলবেন যে বই শুরুর আগে আগের এই 2 পাতা পড়ে নাও। এর পরের দিন আরেকটা পাতা পড়লো, পড়তে বসার আগে বলবেন আগের এই 4 পাতা পড়ে নাও। অর্থাৎ রিভিশনটা খুব ইম্পর্টেন্ট। এই রিভিশনটা যেন কন্টিনিউ করে, তাহলে পড়ার ভুলটা কম হবে। আচ্ছা, নতুন কিছু কমেন্ট আসছে। ফাতেমা লিখছেন, স্যার আমার ছেলে ক্লাস 1-এ পড়ে, বাট লেখাপড়ায় একদম মনোযোগী না, কি করবো? আচ্ছা, লেখাপড়ায় মনোযোগী করতে চাইলে কি করবেন, এটা নিয়ে নেক্সট সেশন করতেছি, প্লিজ এই সেশনটাই আপনি থাকবেন আপা। আচ্ছা, আর কে কি কমেন্ট করছেন আমি দেখি। আমার ছেলে প্রথম শ্রেণীতে পড়ে, তার জন্য কি করতে পারি? ওকে, আপনার ছেলে যদি ফার্স্ট ক্লাস 1-এ পড়ে ম্যাডাম, এটা কমেন্টে করছেন শামিমা আক্তার, আমাদের অ্যাবাকাস কোর্স আছে, স্মার্ট ইংলিশ ফর কিডস কোর্স আছে, প্রোগ্রামিং কোর্স আছে, যে কোনো কোর্সে আপনি এনরোল করতে পারেন। অথবা যে কোনোভাবে ওকে আমি বলবো লেখাপড়া বাইরে, শুধু মজারুতে থেকে লাইভ করতেছি বলে মজার কথা বলতেছি এরকমটা না, লেখাপড়ার পাশাপাশি যে কোনো একটা স্কিল ডেভেলপমেন্ট করান প্লিজ। শুধুমাত্র লেখাপড়া দিয়ে সামনের দুনিয়াতে আপনার সন্তান ফাইট করতে পারবে না। আপনার সন্তান যদি ক্লাস 5 কম্পিউটারের সাথে প্রোগ্রামিংটা শিখে নিতে পারে, যদি অ্যাবাকাসটা শিখতে পারে, যদি ইংরেজিতে কথা বলতে পারে, এটা অনেক বড় স্কিল। সো প্লিজ কোনো একটা ক্রিয়েটিভ কাজে আপনার সন্তানকে রাখেন, এটা অনেক ভালো হবে। সো আমরা লাস্ট, আর যদি কারো কোনো কোশ্চেন থাকে প্লিজ আপনারা কোশ্চেন করতে পারেন। অনেকগুলো কমেন্ট অনেকেই করছেন এবং অনেকেই লাভ রিয়েক্ট দিচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ। আপনারা লাভ রিয়েক্ট দিচ্ছেন, আপনারা ভালোবাসতেছেন, এটা আমাদের জন্য অনেক ভালো লাগার একটা বিষয়, অনেক ভালোবাসার একটা বিষয়। আচ্ছা ভাইয়া, রূপা আক্তার লিখেছেন, ভাইয়া আমার মেয়ে 5ম শ্রেণীতে পড়ে, সে বাম হাত দিয়ে লিখে, ওকে মাদ্রাসায় পড়ায়, এতে প্রবলেম হয়, এখন কি করতে পারি? প্লিজ জানালে উপকৃত হতাম। ওকে অ্যাবাকাসে ভর্তি করছে। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম। ম্যাডাম, প্রকৃতগতভাবে কিছু মানুষ ডান হাত দিয়ে লেখে, কিছু মানুষ বা হাত দিয়ে লেখে, বা কেউ বা হাতে, যেটা আমরা ওয়ার্ড টেস্টকে বা হাতে হতেই পারে, এটা কোনো ব্যাপারই না ম্যাডাম, এটা খুব ন্যাচারাল বিষয় যে কেউ বাম হাত দিয়ে লিখবে। এটার জন্য কিন্তু আমাদের এডুকেশন সিস্টেমে কিন্তু ব্রেইল সিস্টেমও আছে, যেটা নিয়ে একটু টেনশন করবেন না, এটা কোনো বিষয়, এটা খুব স্বাভাবিক বিষয়। পৃথিবীর অনেক বিখ্যাত ব্যক্তিরা ছিলেন যারা বা হাতি। আচ্ছা, এরপর স্যার আমার ছেলে ক্লাস 1-এ পড়ে, বাট লেখাপড়ায় একদম মনোযোগী না। হ্যাঁ, আমরা আপনাকে নিয়ে একটা সেশন করবো আলাদা। অ্যাবাকাস কোর্স নিয়ে আমার কোনো ধারণা নেই, যদি বলতেন উপকৃত হতাম। আল মামুন স্যার, স্যার অ্যাবাকাস হচ্ছে একটা গণনা যন্ত্র, যে যন্ত্র দিয়ে সেই ইউরোপ আমেরিকাতে একটা সময় মানুষের ব্রেন ডেভেলপমেন্ট করা হতো, যেখানে দেখবেন যে কোনো ক্যালকুলেশন ওরা কোনো মানে হাত দিয়ে হিসাব নিকাশ করা ছাড়াই বলে দিবে। 200, 500 যোগ 389 যোগ 446, ওরা 1 সেকেন্ডে আনসার বলে দিবে। এই অ্যাবাকাস মূলত যেটা হয়, ব্রেনের ডান অংশ এবং বাম অংশ, দুই অংশটা নিয়ে আমরা কাজ করি, এবং মজারোর খুব পপুলার একটা কোর্স হচ্ছে আমাদের এই অ্যাবাকাস। সো আমি অনুরোধ করবো আপনারা যারা আমাদের লাইভগুলো দেখছেন, সো অ্যাবাকাসে কিন্তু এনরোল করতে পারেন। ফারজানা জুহি আমাদের ভিডিওটা দেখতেছেন, খুব ধন্যবাদ ভাবি, আপনি ভিডিও দেখছেন। ভাবি আমার নিজের আপন ভাবি, এবং ভাবির 3টা মেয়ে আছে, আলহামদুলিল্লাহ ভাবি অনেক ভালো করে তাদেরকে বড় করে তুলতেছে। ভাবি আপনি ভিডিও দেখছেন, অনেক খুশি হয়েছি। সারা লিখছে, ভাইয়া লেখার প্রতি আগ্রহী করে তুলতে পারি কিভাবে? হ্যাঁ, ভেরি গুড কোশ্চেন। লেখার প্রতি আগ্রহী করে তুলতে পারি কিভাবে? লেখার প্রতি আগ্রহী করে তোলার আগে আমি বলবো যে তার ফাইন মোটর স্কিল ডেভেলপমেন্ট করুন। অর্থাৎ আপনার সন্তান যেন এই 2 হাতের কাজ অনেক বেশি তাকে দিয়ে করান, আপনার সন্তানকে দিয়ে অনেক বেশি যে মাটি ছেনা, কাদা ছেনা, এই কাজগুলো করান, এবং আপনি নিজে মাঝে মাঝে লিখবেন।
কারণ আপনি যেটা বলবেন আপনার সন্তান সেটা। দোস্ত কোনো আপডেট আছে? দোস্ত কেমন হচ্ছে লাইভ? আচ্ছা, তো আপনি যেটা বলবেন আপনার সন্তান সেটা করবে না, কিন্তু আপনি যেটা করবেন আপনার সন্তান সেইটাই করবে। আমি আবারও বলি, আপনি যে প্যারেন্টিং এর মূল কথা, আপনি যেটা বলবেন এই পর এইটা কর সেটা করে, আপনার সন্তান খুব একটা করবে না, শুনবে না। বাট আপনি যদি দেখেন, অনেক মা বলে স্যার আমার ছেলে একটু লিখতে চায় না। আমি বলি আপা আপনি কি লেখেন? বলে এখন লিখবো কেন, আমি এখন সংসার করি, আমার তো লেখার কিছু নাই। আমি বলি যে আপনি নিজেই প্লিজ একটু লেখেন, আপনি নিজে একটু লিখলে আপনার সন্তানও সেটা দেখে লিখবে। সো এটা মূল রিকোয়েস্ট থাকবে আপনার প্রতি। সো আর কোনো কমেন্ট? অনলাইন ক্লাস অ্যাভেলেবেল? হ্যাঁ, আপনাদের অনলাইন ক্লাস অ্যাভেলেবেল কিনা এটা আমাদের পরে কমেন্ট করে সবাই জানিয়ে দেওয়া হবে। আর কোনো কোশ্চেন আমি দেখতেছি না সেরকম। আমার দুটো মেয়েকে মজারতে ভর্তি করেছি, রূপা আফরোজ, থ্যাংক ইউ সো মাচ। কেমন ফিডব্যাক পাচ্ছেন আমাদের জানাবেন, পজিটিভ নেগেটিভ যে কোনো কিছু। এখন আমাদের 121 জন লাইভ দেখতেছে, এইটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। সো আপনাদের যদি আর কোনো কোশ্চেন থাকে প্লিজ করবেন, এবং আমার একটা অনুরোধ থাকবে যে যারা লাইভটা দেখতেছেন প্লিজ শেয়ার করে দিবেন। শেয়ার করলে যেটা হবে যে এই লাইভটা আপনারা হচ্ছে পরবর্তীতেও দেখতে পারবেন, বা পরবর্তীতেও আপনার কারণে অনেকেই বিষয়ে অ্যাওয়ার হতে পারে। সো আমার মনে হয় 7:30 বেজে গেছে, অনেক সময় হয়ে গেছে, আমরা আর কন্টিনিউ না করি। আপনারা এতক্ষণ ধরে, এবং লাস্ট একটা কথা সেটা হচ্ছে যে অনেকে পেন্ডিং বিষয়ে জানতে চান যে এই বিষয়ে কিভাবে জানবো, কই থেকে জানবো। আমি রিকোয়েস্ট করবো আপনারা এখনই ইউটিউবে গিয়ে আলী আদনান লিখে সার্চ দিলে আমার একটা চ্যানেল আছে যেখানে পেন্টিং নিয়ে কথা বলি, সেখানে অ্যাটাচ থাকতে পারেন। আরেকটা কথা বলবো, মজারও অসংখ্য কোর্স আছে আপনার সন্তানের ব্রেন ডেভেলপমেন্টের জন্য, যেখানে অ্যাবাকাস আছে, আমাদের স্মার্ট ইংলিশ ফর কিডস আছে, ক্যারেট আছে, যে কোনো কোর্সে তাকে ভর্তি করাতে পারেন। আমাদের মজারুর কথা এই কারণে বলি, কারণ মজারু মানে মজায় শেখা শুরু, মজা শেখা গুরু। মজারুতে আমরা খুব মজা করে কোর্সগুলো করাই। এবং আবারও বলি, যে যুগ আমাদের সামনে আসতেছে শুধুমাত্র লেখাপড়া দিয়ে আমাদের সন্তানরা সফল হবে এরকমটা না। সো ব্রেন ডেভেলপমেন্টের জন্য যে কোনো একটা কোর্স এনরোল করতে পারেন, সেটা যদি মজারও হয় খুব ভালো হয়, কারণ মজার বিষয়ে আমি জানি যে সকল শিক্ষকরা চেষ্টা করেন খুব মজা করে ক্লাস নেওয়ার জন্য। সো আজকে এই পর্যন্তই। আমরা আমাদের কাছে ধন্যবাদ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। তামান্না লিখছেন ইংলিশ স্পোকেন ক্লাসের জন্য SMS দিতে চাইছিলাম, বললো কল দিবে, বাট দেয় নাই। ম্যাডাম কোনো ব্যাপার না, এখনই আমাদের হচ্ছে একজন আপনার সাথে কমিউনিকেট করবে। আমাদের দোস্ত একটু দেখবি যে যার কমিউনিকেটগুলো আসতেছে কোশ্চেনগুলো, সেগুলো আমরা রিপ্লাই দেই, বা আপনার যে কোশ্চেনগুলো করতেছেন মজার ওরিয়েন্টেড প্রত্যেকটা কোশ্চেনের আমরা রিপ্লাই দিব এবং ফোন দিব পরবর্তীতে। হ্যাঁ, কমিউনিকেট করা হবে। সো যা যা ইন্টারেস্টেড আছেন আমাদের কোর্সে এখনই কমেন্ট করতে পারেন। আফরোজা লিখছেন ভাইয়া আপনি কি পেটুক কাপলের সাথে ভিডিও করছিলেন? হ্যাঁ, পেটুক কাপলের সাথে ভিডিওতে মাঝে মাঝে আমাকে দেখা যায়, আমি সেই ভদ্রলোক, মজারতেও আছি। খালেদা রহমান লিখছেন আমার ছেলে 5ম শ্রেণীতে পড়ে, আমি আমার ছেলেকে মজার স্মার্ট ইংলিশে ভর্তি করছি, খুব ভালো কাজ করছেন, কেমন লাগছে পড়তে আমাদের রিভিউ দিতে কিন্তু ভুলবেন না। সো থ্যাংক ইউ সো মাচ, আজকের মতো শেষ করি। জুয়েল ভাই অনেকক্ষণ ধরে বসে আছে, জুয়েল ভাইয়ের একটু রেস্ট লাগবে। থ্যাংক ইউ সো মাচ জুয়েল ভাই এবং দোস্ত, খুব সুন্দর করে লাইটিং এবং সেট আপ করার জন্য। আমাদের প্যারেন্টিং এর মূল কথা আপনার সন্তান যেন আলোকিত মানুষ হয়, ভালো মানুষ হয়। ইনশাল্লাহ আবারও দেখা হবে। আমার জন্য দোয়া করবেন, মজারুর জন্য দোয়া করবেন, যেন মজারু আপনার সন্তানকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে কাজ করে। আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ আবারও দেখা হবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখী থাকবেন, এবং হ্যাঁ, নিরাপদে থাকবেন।